সকালে সায়ানের ঘুম ভাঙে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে। গতকাল যে রাব্বির বাসায় ঝামেলা বাঁধিয়েছে সেটা তার মনে পড়ছে না, কিন্তু এখানে কিভাবে এসেছে কিছুই মনে করতে পারছে না। মাথার রগ দীপ করে লাফাচ্ছে। প্রিয়া বারান্দা থেকে আসলে সায়ান চোর চোখে তাকায়। প্রিয়া, আমার খুব মাথা ধরছে, আমাকে কফি দেওয়া যাবে? মাথা তো ধরবে, রাব্বি ভাইয়ের বাসা, তুমি যে পরিমাণ বমি করে ভাসিয়েছ, আগে প্রচুর পানি খাও। আমি তোমার জন্য অরেঞ্জ জুসের ব্যবস্থা করি, ওটা খেলে তোমার ফ্রেশ লাগবে। তুমি কি খুব রেগে আছো? রেগে থাকার কাজ কি তুমি করনি? সরি প্রিয়া, আমি আসলে কেন যে এমন করলাম। আম্মুকে কিছু বলো না প্লিজ। আমাকে তোমার পাগল মনে হয়? মাকে আমি বলবো তার একমাত্র ছেলে কাল মাতাল হয়ে ঘরে ফিরছে? সরি, এক্সট্রিমলি সরি প্রিয়া। কিছুক্ষণ থেমে সায়ন বলে, প্রিয়া, আমি কাল এখানে কোনো ঝামেলা করেছি? আসলে আমার কিছু মনে পড়ছে না। কি করনি বলো? মোকাবেলা গান করছো, ডাম ডাম ডিগা ডিগা গেয়েছো, সবশেষে ওপিয়া ওপিয়ে গেছো। আর আমি? আর আর তুমি তুমি কি করছো? আমি মুখ বেঁকিয়ে বলি, আমি কি করছি? আমি তোমার বেহুশের সুযোগ নিয়ে তোমার উপর ঝাঁপিয়ে পড়ছি। উহ, পিয়া, তোমার দুষ্টুমি আবার শুরু। আচ্ছা, তুমি কি সবসময় এমন ছিলে, নাকি আমার সামনে তুমি এমন মিচকা ডাইনি হয়ে যাও? জি না, আমি সবসময় অনেক বেশি ভালো, অনেক বেশি ভদ্র ছিলাম, কিন্তু কেন জানি তোমার সামনে আমার মগজে ঘুমিয়ে থাকা দুষ্টু পোকাগুলো বারবার জেগে ওঠে। ভালো। আচ্ছা, আমাকে কফি দাও না প্লিজ, খুব মাথা ব্যথা করছে। দিচ্ছি। আজ অফিসে খুব জরুরি কাজ না থাকলে বাসায় থেকো, রেস্ট নিয়ে সুস্থ হও, কারণ দুপুরে আমার আম্মু আসবে। প্রথমবার আসছে, সুতরাং ততক্ষণে সুস্থ হয়ে ওঠো দয়া করে। ও, আঙ্কেল আন্টি আসছে? তোমার ছোট ভাই প্রত্যুষ আসবে না? আসবে, ভালোই হবে। ওর সাথে এক্সবক্সে গেম খেলবো, জমবে অনেক। আচ্ছা শোনো, আমি কাল তোমাকে কোনো ডিস্টার্ব করিনি তো? দয়া করে এখন হ্যাঁ কিংবা নাতে উত্তর দাও, কোনো দুষ্টু উত্তর না। আমার হার্টবিট বেড়ে যায়। মনে মনে বলি, গত রাতের ঘটনা কোনোভাবে সায়ানের মনে পড়ে না। চেহারা গম্ভীর ভাব নিয়ে চোখ ঘুরিয়ে বললি, তুমি আমাকে ডিস্টার্ব করবে? অতটা পুরুষ কি তুমি হতে পেরেছো? ও পিয়া, আবার সায়ানের দিকে না ফিরেই আমি রুম থেকে দ্রুত পালিয়ে আসি। দুপুরে আব্বু আম্মু এলে বাসায় পরিবেশ বেশ জমে ওঠে। আব্বুকে তো অফিসের সুবাদ থেকে সায়ান চিনত, কিন্তু আম্মুর সাথে সায়ানের সুন্দরভাবে মিশে যায়। প্রসঙ্গ একটাই, আমি সারাক্ষণ ওকে বকাবকি করি। আমিও উত্তরে বলি, বকা দিব না আশ্চর্য, সকালে উঠতে চায় না, কাপড় চোপড় মতো রাখে না, ভেজা তাওয়াল বিছানায় রাখে, অফিস যাওয়ার কোনো ইচ্ছে নেই। আর বলে, থাক থাক, আর বলতে হবে না, আর সায়ানের দোষ ধরতে হবে না। আমি সায়ানের অবস্থা বুঝছি। সায়ান বাবা, পিয়া বাসাতেও এমন করে, আমাদের সারাক্ষণ বকার উপর রাখে। আম্মু একটু গম্ভীর হয়ে বলে, কিরে পিয়া, তুই সত্যি সায়ানকে এভাবে বকিস? আমি উত্তর দেওয়ার আগে মা জবাব দিলেন, খুব ভালো করে সায়ানকে বকে। এত অগোছালো ছেলেকে বকা তো খাবেই। আমি তো এই জন্যই পিয়াকে সায়ানের বউ করছি। সায়ান যেমন প্রিয়া যেমন মমতাময়ী, তেমনি অনেক বেশি বাস্তববাদী। ওর এই ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে। সায়ান হচ্ছে অস্থির একটা ছেলে, আর প্রিয়া পুরো ধীর স্থির চিন্তাশীল মেয়ে। সায়ান যে আলোথলো, ওকে সামলানোর জন্য আমি প্রিয়ার মতো মেয়ে খুঁজছিলাম। সায়ানকে যেমন ভালোবেসে আগলে রাখবে, সেরকম দরকার এই গাধাটার ব্যাপারে কঠোর হবে। দেখেন আমার বোকাটা এখনও কেমন শ্বশুর শাশুড়িকে আঙ্কেল আন্টি ডাকছে। সায়ান অল্পক্ষণে আম্মুকে মামুনি সম্বোধন করে আবার গল্প জুড়ে দিল। আম্মুর তো খুশিতে চোখের পানি চলে এলো। আমি হাসি মুখে সব কিছু দেখলে আমার বুকে চিনচিন ব্যথা শুরু হলো। এই প্রথমবার মনে হলো, আমি কি করতে যাচ্ছি সবার সাথে। খাবার টেবিলে বসে মা আমার খুঁটিনাটি কত কি যে পছন্দ করলেন তা বললেন। সায়ানের সাথে যোগ দিল। আমার হাতের কফি ছাড়া নাকি ওর সকালের ঘুমের নেশা কাটে না। সায়ান অতি সোজা সরলভাবে আবলিল আমার প্রশংসা করে যাচ্ছে। মা সায়ানের এমন বউ পাগলগিরি দেখে হাসছেন। উল্টে আমার আম্মুকে চোখ টিপ দিয়ে সায়ানের মুগ্ধতা দেখছেন। খাওয়া শেষে প্রত্যুষ আর সায়ান গেম খেলতে বসে। আব্বু বেচারা উপায় না পেয়ে তাদের সাথেই যোগ দেয়। মায়ের খাওয়া দাওয়া শেষে একটু ভাত ঘুম দেবার অভ্যাস। এ ফাঁকে আম্মু আমার হাত ধরে রুমে নিয়ে আসেন। পিয়া, আমার খুব ভালো লাগছে, তুই এত সুখে আছিস দেখে। আলহামদুলিল্লাহ। তোর শাশুড়ি কত ভালো মানুষ দেখছিস, এমন শাশুড়ি মানুষ পুণ্য করলে পারে। আর সায়ান কি মিষ্টি একটা ছেলে, এত বড় পরিবারের একমাত্র ছেলে, অথচ কোনো অহংকার নেই। শোন, সব হচ্ছে শিক্ষা। বেয়ান সাহেবের মাঝে কোনো অহংকার নেই। তার একমাত্র ছেলে যেভাবে তার সুনাম করলো, অন্য কোনো শাশুড়ি থাকলে বউকে হিংসে করতো, অথচ উনি উল্টে আমার সাথে সায়ানের পাগলামি নিয়ে হাসাহাসি করলেন। উনি খুব
খুশি তোদের দুজনের ভালোবাসা দেখে। আমি তো তোর বকাঝকার ধরন দেখে লজ্জাই পেয়ে গেছিলাম, কিন্তু বিয়ান বলল তুই যেমন বকিস তেমন নাকি সায়ানকেও ভালোবাসিস, আর সায়ান নাকি তোকে এক মুহূর্ত দূর হতে দেয় না। আম্মুর কথাগুলো শুনে আমার সংসার নিয়ে ওনার তৃপ্তি দেখে আমার বারবার কান্নার দলা পাকিয়ে এসেছিল। অনেক কষ্টে কান্না নাটক আমি মাথা নিচু করে লাজুক অভিনয় করি। আম্মু বলতে থাকেন তোর শাশুড়ি তোকে অনেক ভালোবাসে রে। উনি বারবার বলছিল সায়ানের জন্য তুই একদম পারফেক্ট। তোর কত সুনাম করো প্রিয়া, তোরা তো সুনাম মানে বুঝিস? তোর সুনাম মানে আমাদের সুনাম। তুই আমাদের মুখ উজ্জ্বল করে দিয়েছিস। তুই কোনোদিন তোর শাশুড়ি, সায়ান, এমনকি এ বাসার কাজের মানুষকে অসম্মান করবি না, বুঝলি? আর সায়ান এত বকাঝকা করিস না তো। কি লক্ষ্মী একটা ছেলে, সারাক্ষণ মুখে তা হাসি, আর কত আন্তরিক। এমন একটা ছেলেকে তুই কেন বকিস বলতো? বেয়ান সাহেবের জায়গায় আমি থাকলে উল্টে তোকে বকে দিতাম। আম্মুর কথায় আমি হেসে দেই। বিকালে আমাদের বিয়ের অনুষ্ঠানে নানান রকম প্ল্যান হলো, অথচ এ বিয়ে সায়ানের মাঝে আমি কোনো ভাবান্তর দেখলাম না। যেন সব কিছু খুব স্বাভাবিক। সে প্রত্যুষের সাথে গেম খেলাতে ব্যস্ত। আমাকে নিয়ে কোনো অনুষ্ঠান হবে না, আমি এই পরিবারের চিরস্থায়ী সদস্য না, এসব কিছুই যেন সায়ানের মাথায় নেই। সায়ানের উপর আমার চরম বিরক্তি আসে, প্রচণ্ড অভিমান জমে। আমি এদিকে সবার সাথে মিথ্যে সুখে অভিনয় করে করে বিরক্ত হচ্ছি, আমার কান্না পাচ্ছে, অথচ সায়ানের কোনো মাথা ব্যথায় নেই। আম্মু আব্বু আর প্রত্যুষের হাসি মুখে মনের মাঝে মেয়ের সুখের সংসারের ছবি একে বিদায় নিল। ওনাদের বিদায় দিয়ে আমি নিজের রুমে চলে আসি। সায়ানের মায়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে উপরে এসে দেখি আমি বিছানায় কোনায় জুবুথুবু হয়ে বসে আছি। পিছন ঘুরে বসে আছে বলে সায়ান হয়তো আমার মনের অবস্থা ধরতে পারেনি। আমার কাঁধে হাত রাখতে আমি চোখ তুলে তাকাই। আমার ছলছল অভিমানী চোখ দেখে সায়ান হঠাৎ ধাক্কা খায়। সে সাথে সাথে আমার পাশে বসে আমার হাত ধরার চেষ্টা করে। আমি ছিটকে দূরে যাই। কি চাও তুমি আমার কাছে সায়ান? কেন এমন করছো? সায়ান বোকার মতো তাকিয়ে বলে, আমি কি করলাম? আমি কাঁদতে কাঁদতে বলি, কোন দুনিয়ায় তুমি বাস করো? তুমি জানো আমাদের বিয়ের অনুষ্ঠানের প্ল্যান করছে সবাই? আমার কফি ছাড়া তোমার নেশা কাটে না? আমার আম্মুকে মামুনি বলে সম্বোধন করছে কেন? তোমার কাছে সব এত সোজা কেন? কদিন পর যখন সবাই জানবে তুমি আমার সাথে না, সঞ্জনার সাথে থাকতে চাও, তখন তোমার আম্মু, আমার আম্মু সবার কী হবে ভেবেছো? তুমি তো খুব সহজ সরল, তাই না? খুব সোজা সরল। আসলেই কি তুমি সোজা সরল, নাকি সবার অনুভূতি নিয়ে মজা করার কুটিল বুদ্ধি তোমার? তুমি বলো বলো। আমি কাঁদতে থাকি। সায়ান আবার আমার হাত ধরতে চাইলে আমি সায়ানকে ধাক্কা দিয়ে সায়ানের দিকে ক্রুদ্ধ চোখে তাকাই। তারপর দু হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে থাকে। সায়ান আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে, সরি প্রিয়া, আই এম রিয়েলি সরি। সায়ানের বাহু থেকে মুক্ত হতে আমি হাতের কোনোই দিয়ে ধাক্কা ধাক্কি করি, কিন্তু সায়ান আরও শক্ত করে ধরে বলে, প্রিয়া, আমি তোমার পাশে থাকবো। আমাকে তুমি যতই দূরে সরাতে চাও। সায়ান, তুমি সব নষ্টের মূল, তুমি বোঝো? সব ঝামেলা তোমার কারণে। ছাড়ো আমাকে, তুমি যাও এখান থেকে, প্লিজ আমাকে একা থাকতে দাও। আমি জানি আমি তোমার সব কষ্টের কারণ, কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে এভাবে রেখে কোথাও যাব না। আমি নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে একসময় শান্ত হই। সায়নের কাঁধে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে থাকি। অসহায় কণ্ঠে বলি, যে আমার কষ্টের কারণ সেই আমাকে সান্ত্বনা দিচ্ছে, কি অদ্ভুত। সায়ন চুপ হয়ে যায়। জানি আমার কথায় ওর হৃদয় ক্ষরণ হচ্ছে, কিন্তু কিছু বলছে না। দুজনে চুপচাপ হয়ে থাকি কিছুক্ষণ। আমি দূরে দূরে বুকে বলি, সায়ান, মাকে বলার সময় হয়ে গেছে। সায়ান যেন রীতিমতো ধাক্কা খেলো। ভদ্র চোখে বলে, কি বলছো প্রিয়া? না, কখনোই না। কখনোই না মানে? বলতে তো হবে। কেন? এখনই কেন? আমি এখন প্রস্তুত নেই। কিসের প্রস্তুতি? তোমার ভয় কিসের? আমি মাকে বুঝিয়ে বললাম, না প্রিয়া, তুমি বুঝতেছো না। আমি আমি সিদ্ধান্তে আসতে পারছি না। কিসের সিদ্ধান্ত? সায়ান কি করে প্রিয়াকে বোঝাবে ওর মন কি চায়? খুব ইচ্ছে করছে যদি কোনো গভীর অরণ্যে প্রিয়াকে নিয়ে পালিয়ে যাওয়া যেত, তবে খুব ভালো হতো। কোনো প্রশ্নের সম্মুখীন হতে হতো না, কোনো অনুশোচনা পিছু নিত না। নিজের মধ্যে টানাপোড়েন চেপে রেখে সায়ন বলে, তুমি খালি চলে যেতে চাও কেন আমাকে রেখে, বলো তো? কারণ আমি নিজের থেকে না গেলে তুমি ঠিকই একসময় আমাকে তাড়িয়ে দিবে। না প্রিয়া, তুমি কিভাবে এমন কথা বলছো? আমি পারলে তোমাকে কখনোই যেতে দেব না। পারলে? সেটাই, তুমি তো তা পারবে না, তাই তো চলে যেতে চাইছি। সায়ন আমার হাত ধরে গম্ভীর সুরে বলে, তুমি কি চাও প্রিয়া? এমন প্রশ্ন শুনে আমার চোখ দিয়ে আবারও পানি গড়িয়ে পড়ে। খুব ইচ্ছে করে সায়নকে জড়িয়ে ধরে চিৎকার করে বলি, আমি তোমাকে চাই, শুধু আমার করে চাই। এ বাসা, এ পরিবার, মা, স্বপ্নবু সব আমার আপন, অতি আপন। শুধু তুমি আমার হলে না, আমার সব থেকেও আমি শূন্য হাতে আছি সায়ন। কিন্তু এর কিছুই সায়নকে বলতে পারি না। কি করে বলবো? সে তো আমাকে জিজ্ঞাসা করছে আমি কি চাই। তার মানে সায়ন কিছু চায় না, সে আমাকে চায় না। ওর জীবনে সানজে নাই সব। আমার পাত্রে কেবল সান্ত্বনা। আমি চোখ বুঝে সহজ ভঙ্গিতে বলি, আমি কিচ্ছু চাই না সায়ন। চাইলে প্রথম দিন থেকেই চাইতাম।
আজ আব্বু আম্মুকে দেবে জাস্ট একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, সরি, বাদ দাও। খামোখা তোমার সাথে চেঁচামেচি করলাম। মায়ের খাবারের সময় হয়ে গেছে বলে আমি উঠতে গেলে সায়ন ওভাবেই আমাকে ধরে রেখে ছাড়ে না। প্রিয়া, কিছুক্ষণ থাকো না আমার পাশে প্লিজ। আমি অভিমান গলায় বলি, আমি সবসময় তোমার সাথে আছি সায়ন, আমাকে এবার যেতে দাও। হুম, এভাবে বসে থেকো। আমি চুপ করে সায়নের পাশে বসে থাকি। সায়ন কি ভাবছে জানি না, কিন্তু মনে মনে বলি, সায়ন, তুমি কোনোদিন বুঝতে পারবে না এই মেয়েটা তোমাকে কি পাগলের মতো ভালোবেসেছিল। তুমি ওর চোখে কখনো তাকাওনি। তোমাকে দেখলে কি প্রচণ্ড ভালোবাসা নিয়ে সে তোমার প্রতীক্ষায় ছিল। সায়ন অফিস গেলে আমি মায়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে কিচেনে ঢুকে পড়ি। রান্নার প্রতি আগ্রহ থাকলে পড়াশোনার কারণে কখনো ওভাবে শেখা হয়নি। মা খুব পিঠে পুলি খেতে পছন্দ করেন। ওনার খুব ইচ্ছে আমিও যেন একটু একটু তা শিখে নিই। ওনাকে খুশি করতে আমার এই আয়োজন। বিভিন্ন পিঠা বানানো হবে আজ। অনেক সময় লাগে, একেবারে তো আর হবে না। মাঝে মাঝে মায়ের সাথে দুপুরের খাবার শেষে আবার কাজে লাগাতে হবে। সব আগের থেকে প্ল্যান করে রেখেছি। দুপুর 3:30টায় কলিং বেল বাজতে থাকে। এ সময় কে আসবে? হঠাৎ সায়নের গলা শুনতে পাই। সে মায়ের রুমে ঢুকছে। ওখান থেকে আমাকে ডাকছে। আমি কোনোভাবেই হাত ধুয়ে কিচেন থেকে দৌড়ে বের হই। সায়ন মায়ের কোলে মাথা রেখে গল্প করছে। আজ অফিসে দুপুর 3টায় মিটিং ছিল হায়দার গ্রুপের সাথে। ওরা বিশেষ কারণে ক্যান্সেল করে পরের সপ্তাহে মিটিং রেখেছে। ব্যাস, অফিসে আর কাজ নেই বলে সায়ন বাসায় চলে এসেছে। আমাকে দেখে সায়নের মায়ের কোলে মাথা রেখে বলে, প্রিয়া, আজ পুরো ফ্রি, চলো আজ বাইরে বেরিয়ে এসে মুভি দেখবে। চলো আজ মুভি দেখি। আম্মু চলো আমাদের সাথে। আরে না তো রাজা, আমি তো এখনো সুস্থ হইনি যে তোদের সাথে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবো। আমি তো আজ বাড়ির বাইরে যেতে পারবো না। আমি কিচেনে অনেক কাজ হাতে নিয়েছি, এগুলো শেষ করতে করতে অনেক সময় লেগে যাবে। মা বললেন কিচেনের কাজ স্বপ্না সামলাবেই নিবে, তুমি বরং সায়নের সাথে ঘুরে আসো। আজ প্রথম দুজন একসাথে বের হবে, যাও। সায়ন খুশি খুশি চোখে আমার দিকে তাকিয়ে হাসে। আচ্ছা মা, দেখি কিছু কাজ গুছিয়ে নেই, স্বপ্নাবুককে বলে বলে আমি মায়ের রুম থেকে বেরিয়ে যাই। কাজ গুছিয়ে নিজের রুমে ঢুকেই দেখি সায়ন মোবাইল স্ক্রলিং করছে, আর টিভি ছাড়া। টিভিতে সঞ্জনা অ্যাড চলছে। আজ কি হলো জানি না, কেন জানি সঞ্জনাকে দেখে আমার পিত্তি জ্বলে গেল। সায়ন আদৌ দেখছিল কিনা কে জানে। হঠাৎ আমার সায়নের উপর হঠাৎ খুব রাগ হলো। আমি মনে মনে ঠিক করলাম আজ আমি কোথাও যাব না। সায়ন যখন যায় তখন আমাকে পাশে পায়, আর আমি বেহায়ের মতো ওর কথায় নাচি। আজ কাজ নেই তো আমাকে নিয়ে ঘুরতে বেরোবে, হাসবে, পাশে বসবে, কারণ ছাড়া হাত ধরবে, যেন খুব স্বাভাবিক ব্যাপার। আসলেই খুব স্বাভাবিক ওর কাছে, কিন্তু আমার কাছে এসব স্বাভাবিক নয়। আমি সায়নের একটু ছোঁয়া বারবার গলে যাই, একটু কাছে আসায় বিট মিস করি। কেন এত বেহায়া হয়েছে আমি? কলেজের মেডিকেলে সবাই ভাবতো আমি মুডি মেয়ে, ভাম মারি, দিমাগ দেখাই, আর আজ সেই আমি সায়নের প্রেমে পাগল হয়ে ঘুরছি। সায়ন আমার না তা জেনেও আমার ভালোবাসা সবার চোখে পড়ে। রাব্বি ভাই, মা, স্বপ্নাবু সবার চোখে। সায়ন কি টের পায়? ও কি মনে মনে মজা নেয় আমাকে নিয়ে? কিছুই ভালো লাগছে না। আমার কেবল অভিমান জমছে। আজ আমি কোথাও যাব না। সায়ন চাইলে যেতে হবে নাকি? সায়ন আমাকে রেখে এসে বলল, চলে এসেছো, রেডি হয়ে নাও। এত অধিকার, এত অধিকার কোথা থেকে পেল সে? আমিই তাকে দিয়েছি। নিজের উপর রাগে আমার চোখ মুখ লাল হয়ে গেল। সায়ন আবার বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছো, রেডি হো। না, আমি এখন বেরোতে পারবো না। তুমি বলবে আর আমি অমনি অমনি বেরিয়ে পড়বো, তা সম্ভব না। আমার আরও কাজ বাকি আছে। আমি কাট কাট গলায় বললাম। সায়ন আমার কথা ঠেস কিছুই বুঝলো না, হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি সব কাজ শেষ করো, আমি অপেক্ষা করব। আমি রুম থেকে নিচে চলে আসি, অযথা বাড়তি কাজ নিয়ে বসে ইচ্ছে করে। আজ আমি রাত পর্যন্ত কাজ করব, কোথাও যাব না। আমার দুঃখ, আমার অভিমান কিছুই সায়ন বোঝে না। আমার ভালোবাসা বুঝবে কোথা থেকে? আসলে আমাকে নিয়ে সে কিছুই ভাবে না। ভালোবাসলে না বলেই তো ভাবে না। আমার অভিমান জমে গলা ব্যথা শুরু হয়ে যায়। না, আজ আমি কোথাও যাব না, ব্যাস। সন্ধ্যার পর সায়ন দুবার নিচে আসে, জিজ্ঞাসা করে আমার কাজ আর কতক্ষণ। আমি না তাকে উত্তর দেই, আরও বাকি আছে। ও সন্ধ্যার নাস্তা আমি উপরে পাঠিয়ে দেই, নিচে একেবারের জন্য উপরে যাই না। রাতে খাবারের সময় সায়ন মুখ ছিল থমথমে। মা জিজ্ঞাসা করে উত্তরে বলে ওর নাকি মাথা ধরছে। মা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তোমাদের না বের হওয়ার কথা ছিল? আমি উত্তরে বলি, আমার কাজ শেষ হতে সময় লেগেছে, আর সায়নের মাথা ধরেছে বলে বের হয়নি। সায়ন খাওয়া অবস্থায় আমার কথা শুনে একটু থেমে যায়, কিন্তু চুপ হয়ে যায়। একবারের জন্য আমার দিকে তাকায়নি। এবার আমার মন খারাপ হতে লাগে। সারাদিন ওকে শিক্ষা দেওয়ার জন্য আমি দূরে থাকলাম, অথচ এখন ওর গম্ভীর মুখ দেখে যেন আমারই খারাপ লাগছে। মনে হচ্ছে কেন সায়নকে কষ্ট দিলাম। খাওয়া শেষ হয়ে সায়ন কিছু না বলে রুমে চলে যায়। মা আমাকে বলে, প্রিয়া, আজ অনেক কাজ করছো, আর না, এবার তুমি রুমে যাও, খামাখা আমার ছেলেটাকে কষ্ট দিলে। কত শখ নিয়ে তোমাকে বাইরে নিয়ে যাবে বলে এসেছিল, তোমাদের কি মান অভিমান চলছে? আমি অপরাধীর মতো মাথা নিচু করে থাকি,
দেখো প্রিয়া, আমি খুব শখ করে তোমাকে আমার বউ বানিয়েছি। আমি সায়ানের পারমিশন নেনি কারণ সায়ান কখনোই নিজে ডিসিশন নিতে জানে না। তুমি আমার ছেলেকে যখন বকো আমি কিছু মনে করি না, সায়ানও কিছু মনে করে না, আমি জানি। কিন্তু তুমি আমার ছেলের মনে কষ্ট দিবে এটা আমি মেনে নিব না। সায়ান জেনে শুনে কারো মনে আঘাত দিতে জানে না, আর তোমার বেলা তো প্রশ্নই আসে না। তাহলে তুমি আজ এমন করলে কেন? আমি হাঁটু গেড়ে মায়ের কোলে কাছে বসি, কি উত্তর দিব বুঝি না। আমার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। মা আমার হাত গালে রেখে বলেন, সংসার করছো যখন মান অভিমান থাকবে। আমি বোধহয় বেশিই বলে ফেলেছি। আসলে মায়েরা সবসময় স্বার্থপর হয়। দেখো, আমি ঠিকই নিজের ছেলের পক্ষ নিলাম, তোমার দিকটা দেখলামই না। আমি হেসে মায়ের গালে ছোঁয়া, মায়ের হাতে চুমু খেয়ে বলি, না মা, আপনি ঠিক বলেছেন, আমি দোষ করছি। সায়ান কিছু জানে না, আমি দুঃখিত মা। আর এমন করবো না, যাও এখন সায়ানের কাছে যাও। ছেলেটা গাল ফুলিয়ে বসে আছে। আমি রুমে ঢুকে দেখি সায়ান টিভি দেখছে। দেখছে বললে ভুল হবে। রিমোট টিপে অনবরত চ্যানেল বদলাচ্ছে। নাকের ডগার লাল চুলগুলো এলোমেলো। সায়ানের পাশে বসতে ও উঠে বারান্দায় চলে যায়। কি অভিমান, একেবারে বাচ্চাদের মতো। আমি ওর পিছে পিছে বারান্দায় এসে ওর পাশে দোলনায় বসি। খুব রেগেছো? সায়ান নিশ্চুপ। সরি, আরেকদিন বেরোবো, আজ সত্যিই কাজ ছিল। পিয়া, তুমি মিথ্যে বলছো। ইচ্ছে করে বের হওনি তুমি, চাইলেই পারতে। তুমি যে কাজগুলো করছো ওগুলি এমন কোনো জরুরি কাজ ছিল না। তুমি ইচ্ছে করে আমাকে এড়িয়ে গেছো। তুমি আমার সাথে বের হতে চাইছো না বললেই পারতে। আমাকে আশা দিয়ে রাখলে কেন? আমার মন ক্ষতবিক্ষত হতে লাগলো। আসলেই তো, আমি যাব না বললেই তো সায়ান আর আশা করে বসে থাকতো না। সায়ান তো আমাকে কোনো আশা দেয়নি। ও তো স্পষ্ট জানিয়েছে ও সাঞ্জনার। তবু আমি কেন আশা করে আছি? আমি কেন বারবার সায়ানকে নিজের মতো করে চাইছি? কেন আমি চাইছি সায়ান আমাকে ভালোবাসুক? আমার এলোমেলো চিন্তার মাঝে ছেদ করে সায়ান বলতে থাকে, কত প্ল্যান করেছিলাম। বারবার মনে হচ্ছিল এই বুঝি তুমি আসবে, এই বুঝি আসবে, কিন্তু তুমি এলে না। তো একবারও আমাকে বলার প্রয়োজন মনে করলে না যে আশা করে বসে থেকো না, আমি যাব না? তুমি হঠাৎ এমন করলে কেন? আমার মনের অভিমান যেন আর মনের মধ্যে থেমে থাকে না। আমি সাথে সাথে বলে উঠি, সায়ান, তুমি আমাকে এত রাগ দেখাচ্ছ কেন? একদিন তোমার ইচ্ছে অনুযায়ী নাই বা চললাম। তুমি যেভাবে চাইবে সেভাবে সব হবে নাকি? এত অধিকার কেন দেখাও তুমি আমাকে? তুমি সাঞ্জনাকে ভালোবাসো এটা জেনেও আমি তোমার সাথে বন্ধুর মতো আছি। একসময় সাঞ্জনা তোমার জীবনে আসবে, আমার কোনো নামগন্ধ থাকবে না তোমার জীবনে। তারপরেও তুমি আমার উপর অধিকার দেখাচ্ছ কেন? সায়ন স্তম্ভিত হয়ে আমার দিকে তাকিয়ে বলে, আমার বলা এই কথাগুলোর জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না। ওর চেহারায় যে অভিমান ছিল তা এখন আশানুরূপ নিয়েছে। ওর মলিন মুখ দেখে আমার ভিতরে জমা সকল বরফ গলতে থাকে। উফ, আমি কেন এই ছেলেটার উপর রাগ করে থাকতে পারি না? এই ছেলেটা আমাকে দিনে দিনে পাগল করে দিচ্ছে। আমি খুব স্বাভাবিক বলে বললাম, আচ্ছা বাদ দাও, খামাখা আমাকে নিয়ে মাথা ঘামাচ্ছ। তুমি বোধহয় অনেকদিন সানজানার সাথে কথা বলো না, বরং ওর সাথে কিছু সময় কথা বলে দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। আমি এই ফাঁকে একটা শাওয়ার নিয়ে আসি। সায়ান এলোমেলো চুলগুলো আঙ্গুল দিয়ে আরও এলোমেলো করে বারান্দা থেকে আমি চলে আসি। প্রিয়া চলে যাবার পর সায়ান ওভাবে দোলনায় বসে থাকে। ইদানিং প্রিয়া প্রায় সায়নের চুলগুলো এলোমেলো করে দেয়। সায়নের বেশ ভালো লাগে, কিন্তু আজ প্রিয়ার কথাগুলো কারণে তার মন একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। আসলেই তো, কিসের অধিকারে প্রিয়াকে রাগ দেখাচ্ছিল সায়ন? সায়নের হাতের মোবাইলের দিকে তাকায়। প্রিয়া বলছে সাঞ্জনার সাথে কথা বললে মন ভালো হবে, কিন্তু এখন সাঞ্জনাকে নিয়ে ভাবতে মোটো ইচ্ছা করছে না। বরং অনেকটা অনাগ্রহ পাশে থাকা কর্নারের টেবিলে মোবাইলটা রেখে দেয় সায়ন। আকাশ খুব থমথমে ছিল এতক্ষণে, এখন ঝোড়ো হাওয়া বইতে শুরু করছে। খুব বেশি বাতাস হচ্ছে না, তবে খুব ধুলো উঠছে। কারেন্ট চলে যাওয়ার আশেপাশের বাড়িগুলি বাড়তি আলো নিভে গেছে। সায়ান ধুলোর মধ্যে অন্ধকারের দোলনায় বসে আছে। ওর কিছুই ভালো লাগছে না। শুধু স্লাইড ডোরটা চাপিয়ে দিলে যেন ধুলো রুমে না ঢুকে, নইলে প্রিয়া এসে এটা নিয়ে আবার রাগারাগি করবে। আজ প্রিয়ার বকা খাওয়ার মতো মানসিক শক্তি সায়নের নেই। মনের ঝড়ের চেয়েও বাহিরের ঝড়ের অনেক বেশি স্বস্তিদায়ক লাগছে। ঝেরা হাওয়া থেমে বৃষ্টি শুরু হয়েছে। বসন্তের বৃষ্টি হচ্ছে বলে বেশ ঠান্ডা বাতাস। প্রিয়া ডোর ঠেলে সায়নের পাশে এসে বসে। কেবল সায়ন নেওয়া ওর গা থেকে চমৎকার সতেজ সুবাস আসছে। সায়ন অজান্তে প্রিয়ার দিকে তাকায়। অন্ধকারে বিদ্যুৎ চমকানোর আলোতে ভেজা চুলে শাড়ির পরা প্রিয়াকে দেখতে অনেক বেশি স্নিগ্ধ লাগছে, যেন কোনো দক্ষ হাতে আঁকা জলচ্ছবি।
সায়ন পাশে চুপচাপ বসেও আমিও বৃষ্টি দেখছি। সায়ন নিশ্চুপ, ওর বিধ্বস্ত মুখ আমি অন্ধকারও টের পাচ্ছি। সঞ্জনাকে কি সায়ন কল করছে? কি কথা হয়েছে তাদের? সায়নকে জিজ্ঞাসা করতে মোটেও ইচ্ছা করছে না। ওর মলিন মুখ দেখে বোঝাই যাচ্ছে ওর মন ভালো নেই। প্রতি রাতে ঘুমানোর আগে আমি শাড়ি বদলে জামা পরি। এখন সাহস এসে আমার শাড়ি না পরলেও চলতো, কিন্তু আমি ইচ্ছে করেই পরেছি। আমার শাড়ি পরা নিয়ে সায়ন যতই হাকজাক করুক না কেন, আড়ালে সে ঠিকই পছন্দ করে। শাড়ি পরে ওর মন ভালো করার জন্য একটা ফালতু প্রয়াস করলাম বলা চলে। থমথমে পরিবেশ সহজ করার জন্য আমি বলি, বছরের প্রথম বৃষ্টি কেমন লাগছে? বেশ ঠান্ডা। বৃষ্টি পছন্দ করো? সাধারণ লাগে, আলাদাভাবে কিছু ভাবিনি। বৃষ্টি নিয়ে কত স্মৃতি, কোনো স্মৃতি নেই না। মানে কি, তুমি বৃষ্টি কখনো উপভোগ করনি? ছোটোবেলায় না? না, বৃষ্টির পানিতে আমার সমস্যা হয়, তাই ওটা বরং আমার সবসময় বিরক্তি লাগে। তুমি তোমার জীবনে কখনো বৃষ্টিতে ভেজোনি? না। হায় হায়, আমি তোমার পুরো উল্টো। আমি জীবনে যদি কোনো টঙে থাকি তবে সেটা বৃষ্টি নিয়েই করেছি। বৃষ্টিতে ভিজে স্কুল থেকে ফিরছি, বান্ধবী ফিরে রিক্সা করে ভেজে, বৃষ্টিতে ছাদে ভিজে ভিজে নাচা, দাদার বাড়ি পুকুরে বৃষ্টিতে ভিজে সাঁতার কাটা, কত কি। কোনো শখ বাকি রেখিনি, শুধু একটা শখ বাকি আছে পূরণ করার। কি? শিলংয়ে গিয়ে বৃষ্টিতে ভেজা। রবীন্দ্রনাথের শেষ কবিতায় শিলংয়ের বর্ণনায় তো আমি একদম ফিদা। খুব শখ পাহাড়ের আঁকাবাঁকা পিচের রাস্তায় বড় বড় গাছের নিচ দিয়ে বর্ষাতি হাতে খালি পায়ে বৃষ্টির মাঝে হেঁটে যাব। খালি পায়ে? বর্ষাতি কি? আরে বোকা, ছাতা। ও আচ্ছা। কিছুক্ষণ নীরবতা। আমাকে নিবে তোমার সাথে? তোমাকে নিলে তো ভিজতে পারবো না। তোমার না বৃষ্টিতে পানিতে সমস্যা? তুমি তো বর্ষাতে নিবে। এই জীবনে না হয় তোমার সাথে একবার বৃষ্টিতে ভিজলাম। ঠিক আছে, চলো তোমাকে নিয়ে শিলং ঘুরে আসি। ওখানে ইচ্ছে মতো ভিজলে তোমার কিছু হবে না। এখন কিভাবে? কল্পনায় যাব। সায়ন আমার কোলে মাথা রেখে দোলনায় পা লম্বা করে শুয়ে পড়ে। বৃষ্টির রিমঝিম শব্দ, শীতের বাতাস, আধো অন্ধকার, সায়ন সঙ্গ সবকিছু যেন আমাকে অনেক বেশি স্পর্শ করছে। হোক না ক্ষণিকের মায়া, তবুও। আমি ওর চুলে আঙ্গুল বুলাতে থাকি। সায়ন চোখ বন্ধ করে বলে, আমি কিন্তু শিলংয়ের নির্জন পাহাড়ে পিচ ঢালা রাস্তায় দাঁড়িয়েছি, চারদিকে ঝুম বৃষ্টি। দুপুরের আলোটা অনেকটা মিষ্টি লাগছে। তুমি কোথায়? আমি তোমার ঠিক পেছনে। ঘুরে দেখো, পেয়েছো? তার আগে বলো, তুমি কি শিলংয়ে শাড়ি পরে আছো? তুমি না চাইলেও পরবো না। না পরো, কিন্তু কি রঙের সেটা তুমি বলো। রঙের নাম জানি না, সূর্য ডোবার রং। কেমন রং? কুসুম রং। ঠিক আছে, কুসুমের রঙের শাড়ি পরছে। আর কিছু? সবসময় কাছে, যেমন কাচের চুড়ি আর টিপ পরে থাকো, তাই চাই। সাথে খোলা চুল। তুমি আমার এত কিছু খেয়াল করো? তা করি। আমি কিন্তু খালি পায়ে হাঁটছি। আমিও তোমার সাথে খালি পায়ে হাঁটছি। প্রিয়া, আমার বেশ ভালো লাগছে। আমারও প্রিয়া। তোমার? কি আমার? তোমার হাত ধরে হাঁটি। তুমি কি লজ্জা পাচ্ছ প্রিয়া? কিছুটা। প্রিয়া, বলো। কিছু না। এভাবে অনেকক্ষণ বর্ষাতি হাতে সায়ান আর প্রিয়া হেঁটে চলে। বৃষ্টির বেগ যেন আরও বেড়েছে। বেশ ঠান্ডা বাতাস। সায়ান হঠাৎ ছাতাটা বাতাসে উড়িয়ে দেয়। বৃষ্টির বড় বড় ফোঁটা সায়ান আর প্রিয়ায় ভিজে যাচ্ছে। বৃষ্টিতে ভেজায় বুঝি এত আনন্দ? বৃষ্টি, ঠান্ডা শীতল হাওয়া কেঁপে কেঁপে উঠছে প্রিয়া। ওর চোখের পাতায় ঠোঁটে বৃষ্টির ফোঁটাগুলো মুক্তদানার মতো শুয়ে আছে। সায়ান মুগ্ধ চোখে চেয়ে আছে। প্রিয়াকে কোমরে জড়িয়ে খুব কাছে টেনে নেয়। প্রিয়া তিত্তির করা ঠোঁটে সায়ানের বুকে ঝড় তোলে। সব দ্বিধা ছাড়িয়ে সায়ান প্রিয়ার ঠোঁট ছুঁতে চায়। প্রিয়া নতমুখে সায় দিল। হঠাৎ কেন জানি সজোরে ধাক্কা দিয়ে সায়ানকে দূরে সরিয়ে দেয়। সায়ান জোরে ঝাঁকুনি খেয়ে চমকে ওঠে। প্রথমে বুঝতে একটু সময় লাগে, তারপর টের পায় সে বারান্দায় শুয়ে আছে। এতক্ষণ স্বপ্ন দেখছিল। স্বপ্ন এতটাই বাস্তব ছিল যে প্রিয়ার খুব কাছে আসায় অনুভূতি সায়ান এখনও টেরই পাচ্ছে না। অজান্তে সায়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। স্বপ্নের কথা ভাবতে কেমন এক শিরশির অনুভূতি হচ্ছে। সে চোরা চোখে প্রিয়ার দিকে তাকিয়ে দেখে প্রিয়া বসে বসে মাথায় হেলান দিয়ে ঘুমাচ্ছে। যাক, সায়ানের স্বপ্ন প্রিয়া কিছুই টের পায়নি। প্রিয়াকে দুবার ডাক দিলেও প্রিয়া সাড়া দেয় না। রাতে খুব গাঢ় ঘুমায় প্রিয়া। এতদিনে তা টের পেয়ে গেছে সায়ান। বাইরে ঠান্ডা বাতাসে প্রিয়ার শরীর একেবারে ঠান্ডা হয়েছে। প্রিয়াকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় সায়ান। বিছানায় গুটিসুটি মেরে বাচ্চাদের মতো শুয়ে রয় প্রিয়া। রাতে শোবার আগে প্রিয়া সবসময় শাড়ির বদলে কামিজ পরে, মুখে ভারী ক্রিম মেখে, লম্বা চুলগুলো বেনি করে মোটামুটি বেশ আয়োজন করে শুতে যায়। কিন্তু আজ দোলনায় শুয়ে পড়ায় সে প্রিয়ার ঘুমানোর আয়োজন করা হয় না। এখন শাড়ি পরে শুয়েছে, লম্বা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়েছে। সায়ান প্রিয়াকে মন ভরে দেখতে থাকে। প্রিয়া ঘুমানোর সময় আলো সহ্য করতে পারে না বলে ঘুম না আসলেও সায়ানকে লাইট অফ করে অন্ধকারে বিছানায় পড়ে থাকতে হয়। মাঝে মাঝে প্রিয়াকে দেখতে খুব ইচ্ছে করে, কিন্তু অন্ধকার আধো আলোতে যা দেখতে পেত, আজ প্রিয়াকে দেখতে কোনো বাধা নেই। প্রিয়ার দিকে চেয়ে চেয়ে কেমন কেমন একদম বন্ধ হয়ে
আসা ভালো লাগার আচ্ছাদিত হয়। এত ভালো লাগে কেন এই মেয়েটাকে? মনে হয় যেন বুকের ঠিক মাঝখানে পুষে রাখি। সমস্ত শিরা উপশিরায় যেন পিয়া ঘুরে বেড়ায়। এলোমেলো ভাবনা ভাবতেই সায়ান পিয়ার গালের উপরে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দেয়। প্রিয়া ঘুমের মধ্যে একটু নড়ে বসে, ওর ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে। তা দেখে সায়ান হেসে দেয়। কিছু না ভেবে সে পিয়ার খুব কাছে গিয়ে ওর কপালে চুমু খায়। পিয়ার উপর ঝুঁকে থেকে ওকে দেখতে দেখতে হঠাৎ সায়ানের স্পষ্ট মনে পড়ে সেদিন ঠিক এভাবেই প্রিয়া খুব কাছে ঝুঁকে ওকে চুমু খেতে গিয়েছিল। সে আর প্রিয়া ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিছিল। আর স্বপ্নে একই কাজ করতে গিয়ে সে আবার প্রিয়ার ধাক্কা খেয়েছে। বিদ্যুৎ গতিতে প্রিয়ার কাছ থেকে সরে আসেন সায়ন। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। প্রিয়াকে খুব কাছে পাওয়ার কথা মনে হলে মিষ্টি এক অনুভূতি হয়, কিন্তু প্রিয়া ওকে ধাক্কা দিলে সরিয়ে দেয় মনে হতে মন কেমন খারাপ হয়ে যায়। ডিভানে গা হেলিয়ে অনেকক্ষণ ভাবায় সায়নকে। মনকে অনেক বোঝালো নিজের কাছ থেকে পালানোর কোনো উপায় নেই। আর সে স্বীকার করে নিচ্ছে প্রিয়াকে প্রচণ্ড রকমের ভালোবাসে। প্রিয়ার প্রেমের অতল সাগরে কেবল ডুবেই যাচ্ছে। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মন থেকে। সে দীর্ঘশ্বাসের নাম সঞ্জানা। সকালে সায়নের মোবাইলে থেমে থেমে কিছুক্ষণ বাদে ভাইব্রেট হচ্ছে। আজ শুক্রবার বলে সায়ন একটু বেশি ঘুমায়। আমি কয়েকবার খেয়াল করে নিজেই এগিয়ে মোবাইলটা হাতে নিই। যদি কোনো দরকারি কল হয়ে থাকে, সাথে সাথে আবার কল আসতে আমার ভেতরটা ধক করে ওঠে। সঞ্জনা জীবনের চরম সত্য নাম। আমি খুব শান্তভাবে সায়নকে ডাইকে তুলি। সায়ন চোখ খুলে আমাকে দেখে হাসি মুখে বলে, কি ব্যাপার প্রিয়া, এত আদর করে ডাকছো? কোনো সুখবর আছে? আমি মোবাইল হাতে ধরি বলে, সঞ্জনা কখন থেকে তোমাকে কল করছে, ধরো। রুমে আর দাঁড়াই না আমি। এখানে সায়ান আর সঞ্জনার মাঝে আমার কোনো ভূমিকা নেই। মোবাইল হাতে মুখ কালো করে বসে আছে সায়ান। ফোন ধরতে মোটেও ইচ্ছা করছে না। এতদিন পর সঞ্জনাকে মনে পড়ছে সায়ানকে, কিন্তু সায়ানের মনে কোনো অভিমান জন্মাচ্ছে না। কেমন এক ভোতা অনুভূতি। কোনো অভিমান নেই, অনুযোগ নেই, কোনো অধিকার নেই, ভালোবাসা নেই। ফোন ধরতে হ্যালো বলতে সঞ্জনা বলে ওঠে, সারপ্রাইজ। গেস করো আমি কোথায়? কোথায়? অফকোর্স ঢাকায়। গতকাল এসেছি। সকাল থেকে কতবার তোমাকে কল করছি। মশাই কি এখন উঠলেন নাকি? কি? কোনো আনন্দ নেই কেন গলায়? আজ বিকেলে তোমার সাথে দেখা হচ্ছে, বুঝলে? আজ মানে কি? মুখ পাংশু করে আজ বলছে কেন? তোমার ইচ্ছে নেই বুঝি? দেখো আগামীকাল আবার চিটাগাং যাচ্ছি, তাই আজই দেখা করব। তুমি ভেবে দেখেছো আমাদের রিলেশন হওয়ার পর ঠিকমতো ডেটিংই করতে পারলাম না? অবশ্যই সব দোষ তোমার। তোমার সাথে অ্যাফেয়ারের পর থেকে আমি একটার পর একটা বড় বড় অফার পেতে থাকি। ইউ আর মাই লাকি চাম, বুঝলে মহাশয়? আপনার পরশে আমি মহান হয়েছি, অথচ আপনি কোথায় যেন হারিয়ে গেছেন। না সঞ্জনা, তুমি খুব ট্যালেন্টেড। তুমি তোমার গুণে এত দূর গেছো। কোনো লাকি চার্মের কারণে নয় সায়ান। তুমি খুব সাপোর্টিভ একটা ছেলে। তুমি কখনো অধিকার ফলো নাই, কিন্তু উৎসাহ দিয়েছে বারবার। এই ব্যাপারটা আমি সবসময় ফিল করি। তোমাকে আমার ঠিকমতো সময় দেওয়া হয়নি, তাই এবার প্ল্যান করছি সব সুদে সমেত ফেরত দেবো। অনেক অনেক সময় দেবো তোমাকে। সো আজ দেখা হচ্ছে, ওকে? তুমি দুপুরে আমার ফ্ল্যাটে চলে এসো, তারপর কোথাও একসাথে ঘুরতে যাবো, ওকে? বাই, লাভ ইউ। শায়ন ভোতা মুখে বিছানা থেকে বসে থাকে। পিয়ার সামনে যেতে তার খুব অপরাধী লাগছে, কিন্তু নিজেকে অপরাধী ভাবার তো কোনো কারণ নেই। পিয়া তো প্রথম থেকে জানে সঞ্জনার কথা, বরং সঞ্জনাই কিছু জানে না পিয়ার সম্পর্কে। সঞ্জনা এও জানে না সায়নের বিয়ে হয়ে গেছে। অপরাধী তো সে সঞ্জনার কাছে, কিন্তু মন খারাপ করছে পিয়ার জন্য। কেমন এক পরিস্থিতি। সায়ন কিছুই ভালো লাগছে না। সকালের নাস্তার পর্বে আমি সায়নের সাথে সহজ হতে পারছিলাম না। সায়ন নিজেও যেন কেমন মুখ লুকিয়ে চলছে। মা তো জিজ্ঞাসা করেই বসলেন, তোদের কি এখনো মান অভিমান চলছে? আমি সায়ন একসাথে চেঁচিয়ে উঠি, না না। আমি তড়িঘড়ি বলি, সায়ন তুমি কেন গম্ভীর হয়ে আছো? দেখো, মা ভাবছেন আমাদের ঝগড়া চলছে। সায়ন বলে, সকাল সকাল এত কথা আমি কোথায় পাবো আম্মু? আমি অযথা হাসতে লাগলাম, যেন সায়ন খুব হাসির কথা বলছে। সায়নের সাথে সাথে যোগ দিয়ে হাসে। মা আমাদের অদক্ষ অভিনয় হয়তো ধরতে পেরেছে, হয়তো না, কিন্তু কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে ওঠেন। আমি খুব দরকারি কথা বলার ভঙ্গিতে সায়নকে আসতে জিজ্ঞাসা করি, কি এলাপ হয়েছে তোমার আর সঞ্জনার গ্রুপের সাথে? সায়ন একটু অবাক হয়ে তাকায়। আমার ইশারায় বুঝে বলে, আজ দুপুরে দেখা করতে বলছে। দুপুর অবধি আমি সায়নের সামনে যাই না, সায়নও আমাকে খোঁজে না। এটাই হওয়া উচিত। আমাকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিতে হবে, তারপর একসময় চলে যেতে হবে, তাও হাসি মুখে। সায়নের কিছুই ভালো লাগছে না। একদিকে সঞ্জনা অপেক্ষা করবে, অন্যদিকে পিয়ার অন্ধকার মুখ সায়নকে ব্যথিত করছে। মন চাচ্ছে পিয়ার কাছে গিয়ে বলতে, আমি আজ কোথাও যাব না, কিন্তু সঞ্জনা কি বলবে? ধুর। সায়ন খুব অনিচ্ছে রেডি হয়ে নিচে নেমে এলে মা জিজ্ঞাসা করে, কিরে ছুটির দিনে এখন কোথায় যাচ্ছিস? সায়নটা বোকার মতো ব্যবসার অজুহাত না দিয়ে উত্তর দেয়, বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। কেন? বন্ধুর সাথে দেখা করতে যাওয়া কি খুব দরকার? কাল না পিয়াকে নিয়ে ঘুরতে যেতে চাইলি, আজ ওকে নিয়ে যা।
কি সারাক্ষণ বন্ধু বন্ধু করিস? এখন বিয়ে হয়েছে, কদিন বউ নিয়ে ঘোরাঘুরি কর। আমি সাথে সাথে বলি, না মা না, ও যাচ্ছে যাক, আমি তো অন্য সময় বের হতে পারবো না। আজ ওর সাথে ঘুরতে যাও, অন্য সময় আবার যাবে। মা আজই কেন, আমি আরেকদিন যাব। সায়ন, তুমি তোমার বন্ধুর সাথে দেখা করো, যাও। আমাকে পুরো আহাম্মক বানিয়ে সায়ন বলে, না প্রিয়া, তুমিও চলো। আমি থ মেরে ওর দিকে তাকিয়েছি। কি বলে এই ছেলে? সে তার বউকে নিয়ে যাবে গার্লফ্রেন্ডের সামনে? মা বলেন, কি প্রিয়া, তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? না মা, আমি কোনো আমি না, যাও। আমি আমি আমার অনেক মাথা ধরেছে, আমি আর যেতে পারবো না। অযথা মিথ্যে বলবে না তো প্রিয়া, এতক্ষণ তো ঠিকই ছিলে, হঠাৎ মাথা ধরে গেল। তুমি মাথা ব্যথা নিয়ে বের হও, একটা প্যারাসিটামল খেয়ে নিও। আমি মুখ অন্ধকার করে বলি, তাহলে আমি শাড়ি বদলে আসি? কেন বদলাতে হবে কেন? এভাবে তো সুন্দর পরিপাটি লাগছে। না মা, আজ কামিজ পরে বেরোই, প্রতিদিন তো শাড়ি পরি। সায়ন, রুমে আসো তো একটু, বলে আমি সায়নকে চোখের ইশারা করি। মা বলেন, ইশারা করছো কেন, কি হয়েছে? আমি থতমত খেয়ে বলি, আসলে মানে আমার জামার হুক লাগানোর জন্য ওকে হেল্প দরকার। সায়ন অবাক হয়ে বলে, আমি লাগাবো? আমি এই গাধাটাকে নিয়ে মহা মুশকিলে পড়েছি। দাঁত কিটমিট করে বলি, তো অন্য কেউ লাগাবে? আসো বলছি। সায়ন মনে হয় এখন বুঝতে পেরেছে। আমি কিছু না বলে চুপচাপ আমার পিছন পিছন রুমে ঢুকে বকা খাওয়ার জন্য প্রস্তুত ভঙ্গিতে সায়ন আমার সামনে এসে দাঁড়ায়। আমার আগে ফসফস করে বলি, এটা কি হলো? আমার কি বা করার ছিল? তোমার কখনো কিছু করার থাকে না। বিয়ে করার সময় তোমার কিছু করার ছিল না, এখন তোমার কিছু করার নেই। তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, সাথে কাবিন করা বউ নিয়ে। তোমার মাথা ঠিক আছে? প্রিয়া, তুমি অনেক রেগে যাচ্ছ। রাগ করার যথেষ্ট কারণ নেই। তোমার লাইফে সব কিছুতে কেন তুমি আমাকে ইনভলভ করো? তুমি যখন সাঞ্জনাকে বিয়ে করবে তখন সাক্ষী কি আমাকে রাখবে? প্লিজ গিভ মি স্পেস সায়ান। আমার দম বন্ধ লাগে। সায়ান আহত চোখে আমার দিকে তাকায়। তুমি আমাকে কি পরিচয় দিবে বলো? সায়ানকে দেখে মনে হচ্ছে পড়া না পারার অপরাধে শিক্ষকের কাছে বকা দেওয়া। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? সায়ন বলে, থাক, আজ তাহলে বের হবো না। এই ছেলেটা নিজস্ব কোনো মতামত নেই, নিজের থেকে কিছুই চিন্তা করতে পারে না। সায়ন, তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ, আমার বকা খেয়ে যাবে না কেন বলছো? সত্যি কথা কি করে আমার এত ঝামেলা করে যেতে ইচ্ছে করছে না, বাদ দাও। এত প্যারা ভালো লাগে না জীবনে। ওর চেহারা থেকে আবার আমার সেই চড়াচড়ি তো মায়া লাগে। আল্লাহ, এ ছেলের উপর কি আমি কোনোদিন রাগ করতে পারবো না? আচ্ছা চলো, আমি যাচ্ছি। তুমি সাঞ্জনাকে বলবে আমি তোমার কাজিন, ঢাকায় ঘুরতে এসেছি। পারবে বলতে? এবার চলো। আমি শাড়ি বদলে ইচ্ছা করে কামিজ পরলাম। শাড়ি পরে সায়ানের সাথে বের হলে সাঞ্জনা অবশ্যই কিছু একটা আঁচ করতে ফেলবে। সায়ান খুব ফুরফুরে মানে গাড়ি স্টার্ট দিল, যেন টেনশনের সকল দায়ভার আমার নিজেরই পাগল পাগল লাগছে। আমি কি করছি আমি নিজেও জানি না। সায়ান আজ সাঞ্জনার সাথে দেখা করবে, এটা যেন আমাকে সহ্য করতেই পারছি না। তেমনি সায়ান আর সাঞ্জনার মাঝে আমি তৃতীয় পক্ষ হয়ে বসে থাকবো, এটাও বিরক্তিকর লাগছে। একটা ব্যাপার আমি খেয়াল করলাম, আমি নিজেকে খুব বুদ্ধিমতী আর সায়ানকে বোকা ভাবি, কিন্তু কেন জানি না আমি এই বোকা ছেলেটার ইচ্ছে মতোই চলি। ও আমাকে যেভাবে নাচায় আমি ভাব দেখাই না কেন জানি, ওর ইশারাতেই নাচি। গাড়িতে উঠে বললাম, তোমার বিরক্ত লাগছে না আমাকে তোমার সাথে নিয়ে? সায়ন বলে, কেন জানি না ভালোই লাগছে, বরং ভালোই লাগছে। সায়ন, তুমি তোমার প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছ, তাও আবার এতদিন পর। সেখানে আমি হলাম কাবাম্মে হাড্ডি, আমাকে তুমি কোথাও নামিয়ে দিয়ে যাও। আমার নিজেরই বিরক্ত লাগছে। এত ভেবো না তো, চলো। শোনো, সাঞ্জনা এটা কোনোভাবেই মেনে নিবে না। আমি তোমার গার্লফ্রেন্ড হলে কখনোই ডেটের মাঝে হাড্ডি নিয়ে ঘোরা পছন্দ করতাম না। গাড়ি চালাতে চালাতে সায়ান হেসে বলে, তাই বুঝি? তুমি তোমার হাজবেন্ড তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে দিচ্ছ, কিন্তু বয়ফ্রেন্ডের হাড্ডি সহ ডেটে যাবে না? অদ্ভুত মেয়ে তুমি। আমি মুখ ঘুরিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকি। আমি কি বলবো, আসলেই তো অদ্ভুত মানুষ আমি। আমি কেন এমন করছি আমি নিজেও জানি না। কেন আমি সায়ানকে ফেলে যেতে পারি না? কেন আমি আগের আমলের অল্প সিনেমার মতো গাধি সেজে নিজের জামাইকে অন্যের হাতে তুলে দিচ্ছি? আমার পার্সোনালিটি নিয়ে আমার নিজেরই অবাক লাগে। এত হ্যাংলা কেন আমি? কেনই বা ওর উপর রাগ করি না, কষ্ট পাই না? ও এখন সাঞ্জনার সাথে দেখা করবো, হয়তো একান্ত সময় কাটাবে, আর আমি তার পাশে বসে দেখবো। আমি কেন যে আসলাম? আমার নিজেরই উপর বিরক্ত লাগছে। কেন এত ভালো মানুষই দেখাতে গেলাম? হঠাৎ সায়ান বলল, কি এত চিন্তা করছো? আমি নিশ্চুপ। জানো প্রিয়া, তুমি আমার অভ্যাসে পরিণত হচ্ছ। সব কিছুতে আমার কেন জানি না তোমাকে চাই। ইভেন সাঞ্জনার সাথে দেখা করতে যাচ্ছি, তাতেও তোমাকে নিয়ে যেতে আমার ভালোই লাগছে। আম্মু যখন বললো তাই আমি তখনই রাজি হয়ে গেলাম। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকি। সায়ান কি বলে নিজেও বুঝে না। একদিন সাঞ্জনা ওর জীবনে স্থায়ী হবে আর আমাকে অনেক দূরে সরে যেতে হবে। আর সায়ান কিনা বলছে আমি ওর অভ্যাস হয়ে গেছি।
সানজানার ফ্ল্যাটের নিচে গাড়ি পার্ক করে লিফটে 8 তলায় উঠে কলিং বেল চাপে সায়ান। আমার বুকের অস্থিরতা বাড়তে থাকে। একে তো সায়ানের ভালোবাসার মুখোমুখি হব, দ্বিতীয় ওদের দুজনের ডেটের মাঝে নিজেকে খুব হ্যাংলা লাগছে। এত অসহায়তা আমি কোনোদিন হইনি। বারবার মনে হচ্ছে কেন আসলাম। কত অজুহাতে তো চলে যেতে পারতাম। সায়ানকে সামলানো তো কোনো ব্যাপারই ছিল না। সানজানা দরজা খুলে সায়ানকে থেকে মিষ্টি হাসি দিয়ে জড়িয়ে ধরল। আমার ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই নিলাম, কারণ শুধু প্রেমিক বলে নয়, সায়ান এভাবে সবার সাথে মিশে। সানজানা আসলেও অনেক সুন্দরী, একেবারে মোমের মতো রং, যেন এখনই গলে পড়বে। লম্বা ফিগার সায়ানের পাশে খুব মানাচ্ছে। আমার দিকে তাকালে সায়ান বলে আমার কাজিন ঢাকায় বেড়াতে এসেছে। আম্মু বলল আর সাথে নিয়ে বের হতে, তাই নিয়ে এলাম। আমি সাথে সাথে বললাম আমি আসলে খুব লজ্জিত। আমি কোনোভাবে আপনাদের মাঝে আসতে চাইনি, কিন্তু আন্টিকে মানা করতে পারিনি। সানজাদা হেসে বলল ইটস ওকে, এত বিব্রত হওয়ার কিছু নেই। কী নাম তোমার? আমি তোমাকে তুমি করে বলি। আমরা নিশ্চয়ই সমবয়সী হব। অবশ্যই, আমি প্রিয়া। আপনি সামনাসামনি অনেক সুন্দরী। থ্যাঙ্কস। তুমিও অনেক মিষ্টি দেখতে। আমাকে তুমি করেই বলো প্লিজ। সানজানা খুব সিম্পল একটা কুর্তি আর পাজামা পরে আছে, অথচ কি গর্জিয়াস লাগছে। অদ্ভুতভাবে আমি সানজানাকে হিংসে না করে মুগ্ধ হচ্ছি। মিডিয়া লাইনে আছে যেহেতু, আমি ধরেই নিয়েছি খুব অহংকারী হবে, ঢং গলে গলে পড়বে, আমাকে দেখে নাক ছিটকাবে, সায়ানের গলা ধরে ঝুলে থাকবে। কিন্তু সানজানা এসবের কিছুই করেনি। ও পুরোই ভিন্ন। হয়তো ভিন্ন না, এটাই স্বাভাবিক। আর আমরা ধরেই নিই মডেল মানে হাবভাব বেশি। সবচেয়ে বড় কথা হচ্ছে সানজানা খুবই সুইট একটা মেয়ে, তাই হয়তো সায়ানকে ভালোবাসে। আমার মাঝে যে দম বন্ধ করার অস্থিরতা কাজ করছিল, সানজানার সাথে কথা বলে সেটা অনেকটাই কেটে গেছে। পুরো পরিবেশ খুব হালকা লাগছে। সানজানা সায়ানকে নিয়ে আলাদা কোনো আধিক্যতা দেখাচ্ছে না। এ বাসায় সানজানারা দুইজন মেড নিয়ে থাকে। ওর বাবা মা আমেরিকায় থাকে, ওখানে ওর বড় বোন আছে। ওরা দুই বোন। ভাই কানাডায় সেটেল। সানজানা সবার ছোট। ওদের ফ্ল্যাটটা খুব পরিপাটি, চারিদিকে আভিজাত্য ও শৌখিনের বহিঃপ্রকাশ। সায়ানদের বাড়ির পরিবারের সাথে সানজানার পরিবার সব কিছু দেয়। আমার সাথে বিয়ে না হলে দুই পরিবারের সম্পর্ক হতে মনে হয় না হয় ঝামেলা হতো, কিংবা হয়তো এখনও কোনো ঝামেলা হবে না, সব ঠিকঠাকভাবে হবে। হালকা নাস্তার পর্ব শেষ করে সানজানা বলল চলো, বিকেল হওয়ার আগে 300 ফিটের দিকে যাই। নিরিবিলি পরিবেশ আছে, আমারও কোনো ডিস্টার্ব হবে না, আর পিয়াও ঘুরে আসবে। কি বলো পিয়া? আমি মিষ্টি হাসি দিলাম। পিয়া, তুমি আমার গেস্ট, আজ তোমাকে রাতে আমি ট্রিট দেবো, ওকে? আমি আবারও হাসলাম। আমার এছাড়া কিছু করার নেই। প্রথমে ধাক্কা খেলাম যখন গাড়িতে সানজানা সায়ানের পাশে বসলো। সায়ানের পাশে সানজানা বসবে এটাই হওয়ার কথা ছিল, কিন্তু আমি হয়তো প্রস্তুত ছিলাম না। তবু মুখে হাসি এনে আমি পেছনে বসলাম। মিথ্যে অভিনয়, আমি এখন বেশ পটু হয়ে গেছি। গাড়ি স্টার্ট দেওয়ার পর সায়ান যখন সানজানাকে পাশের সিটে আবিষ্কার করলো, তখন রীতিমতো ধাক্কা খেলো। সাথে সাথে পিছনে দেখে প্রিয়া হাসি মুখে পিছনে বসে আছে। প্রিয়ার ঠোঁটের কোণে মিষ্টি হাসি সায়ানের বুকে যেন তীরের মতো বিঁধল। প্রিয়াকে জোর করে এনে যে কত বড় ভুল করছে তা এখন সায়ান হাড়ে হাড়ে টের পাচ্ছে। অপরাধী চোখে সে বারবার প্রিয়াকে দেখছে, আর সানজানার মুখোমুখি হওয়া সায়ানের জন্য অস্বস্তিকর ছিল। কিন্তু প্রিয়াকে এর মাঝে আনা মোটেও ঠিক হয়নি। সায়ান আর সানজানার সমস্যার সমাধান তো আর প্রিয়া দিবে না। উফ, কেন যে এত স্বার্থপরের মতো কাজ করলো। সায়ান কখনোই প্রিয়ার মতো ভালো মানুষ হতে পারবে না, কখনোই প্রিয়ার মতো ধীরস্থির বুদ্ধিসম্পন্ন হতে পারবে না। পেছনে বসা প্রিয়ার মুখের হাসি অপরাধী সায়নকে যেন ছিঁড়ে ফেলছে। সায়ন এক হাত দিয়ে চুলগুলো টেনে পিছনে নেই, খুব অস্থির লাগছে। সানজানা কি কথা বলছে সায়নের মাথায় ঢুকছে না। মন চাচ্ছে সব বাদ দিয়ে প্রিয়াকে নিয়ে বাসায় চলে যেতে। সানজানা বেশ স্বতঃস্ফূর্তভাবে সায়ানের সাথে গল্প করছে। বেশিরভাগ ওর কাজের অভিজ্ঞতা, নতুন কী সব কাজ করবে সেসব পরিকল্পনার কথার ফাঁকে ফাঁকে সায়ানের কাঁধে হাত রাখছে, তো হাতে হাত রাখছে। সায়ান আজ অন্য সময়ের চেয়ে অনেক বেশি গম্ভীর হয়েছে। ও তো সব সময় খুব হাসি খুশি থাকে, বেশিক্ষণ গম্ভীর থাকতে পারে না, কিন্তু হঠাৎ তো গম্ভীর কেন হয়ে গেল কে জানে। হয়তো গার্লফ্রেন্ডের কাছে পার্সোনালিটি দেখাচ্ছে। আমার খুব রাগ লাগছে সায়ানের উপর। কেন সে বারবার ব্যাক মিররে আমাকে দেখছে, কেমন চোর লাগছে। আমি সরে একেবারে পাশে গিয়ে বসে যেন আর চোখাচোখি না হয়। জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি আমি। এখন আর কোনো পালানোর উপায় নেই। নিজে সায়ানকে শিখিয়েছি ঢাকায় ঘুরতে এসেছি আমি, এখন একা কিভাবে বলে বাসায় ফিরে যাব। আমি যে এখানে কেবল সায়ানের জোর করায় এসেছি তা না, আমার নিজের ইচ্ছে ছিল একবার সানজানাকে দেখার। মনে কোথাও না কোথাও একটা আশা ছিল, সানজানার রূপ দেখে হয়তো সায়ান পাগল হয়েছে। আমার ভালোবাসা হয়তো ওর রূপের চেয়েও বেশি কিছু। মনে যে হিংসে, যে আশা নিয়ে এসেছিলাম, সানজানাকে দেখে ওর সাথে কথা বলে সব গুড়ের বালি হয়ে গেল। এত ভালো কেন সানজানা?
আমার ভেতরটা খুব গুমোট লাগছে। অজান্তে দীর্ঘশ্বাস বেরিয়েছে। বুকে কেউ যেন পাথর বেঁধে দিয়েছে। জানলা দিয়ে দেখা মানুষগুলো কেবল ঝাপসায় উঠছে। গাড়ি ৩০০ ফিট রাস্তা উদ্দেশ্য ছুটছে। আমি ছুটছি বাস্তবতার দিকে। ভালো হয়েছে, আমার জন্য এই শিক্ষাটা দরকার ছিল। মানুষের যখন বুদ্ধিশুদ্ধি লোপ পায় তখন জোরে একটা থাপ্পড় খাওয়ার দরকার পড়ে। আজ না আসলে আমি হয়তো সুখের স্বপ্ন থেকে জাগতাম না। ৩০০ ফিট রাস্তায় বেশ একটা নিরিবিলি জায়গায় সায়ান গাড়ি পার্ক করে। রাস্তার পাশে পার্ক করতে চেয়েছিল, কিন্তু সঞ্জনা বেশ ভিতরে নির্জন জায়গায় থামতে বলল। সেলিব্রিটি মানুষে খামোখা কেউ চিনে ফেলে ডিস্টার্ব হবে। গাড়ি থেকে নেমে দেখে সায়ান অপরাধী মুখে আমার সামনে দাঁড়িয়েছে। সায়ান মায়াভরা মুখ দেখে আমার এখন অসহ্য লাগছে। প্রচণ্ড জিদ আমাকে এখানে আনার জন্য। আমি সঞ্জনার দিকে ফিরে মুখে হাসি এনে বলি, অনেক সুন্দর জায়গা তো, আমি বরং একা একটু ওদিকে হাঁটাহাঁটি করি। অনেক তো হাড্ডি হয়ে থাকলাম, তোমরা এদিকটায় বসো, সময় কাটাও। থ্যাঙ্কস প্রিয়া, বলে সঞ্জনা সায়ানের দিকে তাকাতে ওর মোবাইল বেজে ওঠে। সায়ান, তুমি বসো, গিয়ে আমি জরুরি আলাপটা সেরেই তোমার কাছে আসছি, বলে সঞ্জনা একটু দূরে গিয়ে কল রিসিভ করে। সায়ান আমার সামনে এসে বলে, তোমার একা থাকার কোনো দরকার নেই। আমি খুব স্থির চোখে সায়ানের দিকে তাকিয়ে বলি, তোমার কি মনে হয় সঞ্জনা তোমাকে আমাকে নিয়ে এখানে আয় তব সহচারী গান গাইতে এসেছে? তুমি আমাকে কেন তোমাদের মাঝে এনেছো সায়ান? আমি একটা ইডিয়েট। তুমি চাইলে আমাকে দুটো থাপ্পড় দিতে পারো। না সায়ান, থাপ্পড় কেন দিব? তোমাকে আমি ধন্যবাদ দেব, তুমি ভালোই কাজ করেছো, আমাকে আমার অবস্থান দেখেছো। শান আহত চোখে আমার দিকে তাকায়। প্রিয়া প্লিজ এভাবে বলো না, আমি আসলে বুঝিনি এমন হবে। তুমি কি কখনোই বুঝো? বোঝাবুঝি সব দায়িত্ব তো আমার। কোনো একটা কাজ অন্তত ঠিক মতো করা শেখো না সায়ান। যাও, সঞ্জয়তাকে সময় দিতে এসেছো, ওটাই দায়িত্ব নিয়ে করো। না, তুমি আমার দায়িত্ব, আমি তোমাকে একা রেখে যাবই না। তাই তো এখন তোমাদের মাঝে বসে আমাকে তোমাদের প্রেম লীলা দেখতে হবে? প্লিজ, কি প্লিজ? প্রেম করতেই তো এখানে এসেছো, যা গিয়ে প্রেম করো। সায়ান চোয়াল শক্ত করে হয়ে ওঠে। চলো গাড়িতে ওঠো, আমরা এখানে থাকছি না, আমরা এখনই বাসায় চলে যাচ্ছি। না একদম না, আমি কোথাও যাব না, এখানে থাকবো। আর সাথে তুমি থাকবে সঞ্জনাকে নিয়ে। তুমি যে চিজ, দুদিন পর সঞ্জনাকে বলবে আমার কিছু করার ছিল না, পিয়াই আমাকে নিয়ে বাসায় চলে গেছে। না বাবা, আমি তোমাদের দোষী হতে চাই না। শায়ানের নাকের আগা চোখ লাল হয়ে গেছে, রাগে না দুঃখে জানি না, তবে ওর হাত কাঁপছে। আমি মনে মনে বললাম, অনেক মায়া দেখেছি তোমায় শায়ান, আজ আর না। আজ তোমার পথে তুমি আর আমার পথে আমি। কি হলো শায়ান, দাঁড়িয়ে কেন? যাও, সঞ্জনা ডাকার আগে তুমি যাও। ও কি ভাববে বলো? শায়ান দাঁত কিটমিট করে বলে, যা ইচ্ছে ভাবুক, চলো আমরা বাসায় যাচ্ছি। এত দূর এসে এখন কেন বাসায় যাবে? খামাখা তুমি জেদ করছো। জেদ করলে জেদ, চলো। আমি অন্যদিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, তুমি সবসময় জানতে চাও আমি কি চাই? তো আজ আমি চাই তুমি সঞ্জনার কাছে যাও, ওর সাথে প্রেম করো, ভালোবাসো, ওকে জড়িয়ে ধরো, ইচ্ছে মতো চুমু খাও, যা ইচ্ছে করো, শুধু আমার সামনে থেকে যাও প্লিজ। প্রিয়া, এবার তুমি জেদ দেখাচ্ছ। আমার জিদের দেখছো কি তুমি? তুমি আমার সামনে থেকে না গেলে আমি এই মুহূর্তে এখান থেকে, তোমার কাছ থেকে, তোমার জীবন থেকে চলে যাব। ভেবো না আমি তোমার বাসাতে যাব, আমি আমার নিজের বাসায় যাব। সুতরাং তুমি, ওকে ফাইন, আমি যাচ্ছি। সায়ান যেতে যেতে আমার দিকে তাকিয়ে কাতর চোখে বলে, প্রিয়া প্লিজ দূরে যেও না, পাশেই থেকো। আমি সায়ানের কাছ থেকে চোখ ফিরিয়ে নিলাম। আজ আমাকে সায়ানের কোনো কিছুই স্পর্শ করতে পারবে না। একা একা হাঁটছি আমি। পশ্চিমে লাল টুকটুকে সূর্য, বড় বড় ঘাসগুলো বাতাসে দোলনা খাচ্ছে। আমি রাগ অভিমান জিদ নিয়ে ঘাসের আড়ালে হাঁটছি। কান্না আসছে না, কেমন যেমন বহুতা অনুভূতি। নির্বিকার আমি। সায়ান সঞ্জনাকে আমি মাথা থেকে, জীবন থেকে ঝেড়ে ফেলতে চাই। তুমি থাকো তোমার ভালোবাসাকে নিয়ে সায়ান, তোমার কিছু করার নেই, যখন আমারও কিছু করার নেই। মনে হচ্ছে চিৎকার করে বলি, আমি চাই না তোমাকে আমার জীবনে, আমার তোমাকে দরকার নেই সায়ান, কোনো দরকার নেই। আমি ঘুণাক্ষরে বুঝতে পারিনি যে মুহূর্তে সায়ানকে আমার এতটা দরকার পড়বে, এত বাজে একটা পরিস্থিতি শিকার হব আমি। পেছন থেকে একজন হঠাৎ বলে ওঠে, আপা কয়টা বাজে? আমি একটু চমকাই। একটা 22-24 বছরের ছেলে, জিন্স ক্যাটস পরা, একটা ছিচকে চেহারা, মুখে পান চেপোচ্ছে, দাঁড়ানোর ভঙ্গিতে আত্মবিশ্বাসী। আমার হাতে তো ঘড়ি নেই। একথা বলে আমি রাস্তার দিকে হাঁটতে থাকি। ছেলেটা পেছন থেকে বলে, আপা কি এখানে একা এসেছেন? অনেকক্ষণ ধরে একাই হাঁটছেন? আমি উত্তর না দিয়ে তাড়াতাড়ি পা চালাই। চারিদিকে নির্জনতা আর বড় বড় ঘাসের আড়ালে সায়নকে দেখতে না পায় আমাকে যেন ভয় পাইয়ে দেয়। কিন্তু ভয়াতার জন্য আমার জন্য অপেক্ষা করে বসেছিল। মানুষের জীবনে তোলপাড় হতে অল্প কিছু মুহূর্তেই যথেষ্ট। হঠাৎ ছেলেটা আমার একটা হাত শক্ত করে টান দেয়। আমি ভয়ে হ্যাঁচকা টান দেই, কিন্তু কোনোভাবে হাত ছাড়াতে পারি না। হঠাৎ আমি অন্য হাত দিয়ে ছেলেটার
চোখে গুঁতামারি। ছেলেটার হাত ছাড়তে আমি দৌড়ে পালাই, কিন্তু পরক্ষণে সে আমাকে জাপটে ধরার জন্য পেছন থেকে সজোরে হাত চালায়। ওর হাতের ধাক্কায় আমি মাটিতে পড়ে যাই। বোধহয় খুব জোরে নখের আঁচড় দিয়েছি, পিঠটাও জ্বলে যাচ্ছে। আমি নিচে পড়ে গেলে ছেলেটা মুখে তীর্যক হাসি ফুটে ওঠে। আমার দিকে হায়নার দৃষ্টিতে এগিয়ে আসতে দেখে আমি সজোরে সায়ন বলে চিৎকার দেই। শুধু আমার এই গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটা দ্বিতীয় পর্ব।